আমরা আমাদের চারপাশে তোমরা জানো যে যে সমস্ত বস্তু দেখি তার বেশিরভাগই হচ্ছে হয় চলমান নইলে স্থিতিশীল অবস্থায় আছে। এখন প্রত্যেকটা অবস্থারই একটা কারণ আছে পেছনে। যেটা স্থিতিশীল অবস্থায় আছে সেটা কেন স্থিতিশীল আছে, যেটা গতিশীল অবস্থায় আছে সেটাই বা কেন গতিশীল অবস্থায় আছে, এটা প্রত্যেকটার কারণ আছে। এখন এই সমস্ত কারণ কতটা গতি হলো, কতটা সময় ধরে, কতটা পথ গেল, এই সমস্ত বিষয়গুলো আমরা পদার্থবিদ্যার যে শাখায় পড়ি সেটাকে বলা হয় মেকানিক্স বা বলবিদ্যা। এই বলবিদ্যা বা মেকানিক্সকে আমি ইংরেজিটাও লিখে দিচ্ছি। আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থিতিবিজ্ঞান, স্থিতিবিজ্ঞান না বলে স্থিতিবিদ্যা বলো, সেটাই ভালো শোনাবে। আর একটা হচ্ছে গতিবিদ্যা। স্থিতিবিদ্যা হলো স্ট্যাটিক্স, এটা হলো ডায়নামিক্স। এই স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্স, এখন এর মধ্যে এই গতিবিদ্যার মধ্যে আবার দুটো ভাগ আছে। দেখো, যেটা গতিশীল সেটা সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করছে, পারিপার্শ্বিকের সাথে সাথে স্থান পরিবর্তন করছে এবং একটা নির্দিষ্ট সময় অন্তর সে এগিয়ে যাচ্ছে। তার গতি বাড়তে পারে, গতি কমতে পারে, সে থেমে যেতে পারে, নানান কারণ। আবার এই যে কারণগুলো, সেগুলোতে আমরা যে অবস্থাটা দেখছি, একটা বস্তুকণা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, এটাতে তার পেছনে একটা কারণ আছে ঠিকই, কিন্তু যখন আমরা তাকে মাপবো, সে কতটা পথ গেল, তার গতিবেগ কত হলো কোনো একটা বিশেষ মুহূর্তে, বা তার ত্বরণ কত, তার উপর কতই বা মন্দন। একটা ট্রেন মনে করো একটা স্টেশন থেকে যাত্রা শুরু করলো যখন, তখন সে 0 গতিবেগ থেকে শুরু করলো, তার ইঞ্জিন স্টার্ট নিল, তার গতিবেগ আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমামে গেল, আবার পরবর্তী স্টেশন আসার আগে তার আবার গতিবেগ কমতে থাকলো, কমে সে পরবর্তী স্টেশনে গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় থেমে গেল। এই যে তার এই যে ঘটনাটা, এই সময় তার কতটা গতিবেগ ছিল, কতটা ম্যাক্সিমাম গতিবেগ হয়েছে, কতটা পথ সে গেছে, দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত, এই সবগুলো আমরা যদি কেন ট্রেনটা কোন কোন বলের প্রভাবে মুভ করলো সেটা যদি না ভাবি, শুধুমাত্র তার ওই পরিমাপটা নিয়ে ভাবি, তাহলে সেটা কিন্তু ফিজিক্সের একটা পার্টিকুলার শাখা। সেইটাকেই বলা হয় স্মৃতিবিজ্ঞান বা কাইনেমেটিক্স, যেটা আমরা আজকে পড়ব। আর আরেকটা হচ্ছে কাইনেটিক্স, যেটাতে আমরা ওই গতির পেছনে কি কারণ সেটা আমরা আলোচনা করি, সেটা পরবর্তী কোনো ক্লাসে করব। আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে স্মৃতিবিজ্ঞান বা কাইনেটিক্স। স্মৃতিবিজ্ঞান বা কাইনেম্যাটিক্স। এর মধ্যে এই যে স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্স, এখানে কিন্তু শুধুমাত্র বস্তুটা যে স্থির অবস্থায় আছে তা নয়। আমরা স্ট্যাটিক্সের মধ্যে, স্ট্যাটিক্সটা আসলে কি জানো তো, কোনো একটা বস্তুর ওপরে অনেকগুলো বল একসঙ্গে কাজ করতে পারে, কিন্তু বস্তুটা যদি স্থির অবস্থায় থাকে তাহলে বুঝতে হবে যে তার উপরে যতগুলো বল কাজ করছিল সেগুলো সমস্ত সাম্যাবস্থায় রয়েছে। ঠিক একইভাবে কোনো বস্তু কিন্তু গতিশীলও হতে পারে, সে সমবেগে চলেছে, এই অবস্থাতেও কিন্তু তার উপরে
মোট কোনো বল কাজ করছে না, অর্থাৎ তার উপর যে বলগুলো কাজ করছিল সেগুলো সমস্ত সাম্য বা ইকুইলিব্রিয়ামে রয়েছে। সেই অবস্থাটাও কিন্তু আমরা এখানে স্টাডি করি। কিন্তু আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে স্মৃতিবিজ্ঞান বা কাইনেমেটিক্স, যেখানে আমরা শুধুমাত্র ফলটা দেখব, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেছে, কতটা দূরত্ব গেছে, কত গতিবেগ, তাদের মধ্যে কী সম্পর্ক, এগুলো আমরা প্রকৃত কারণ গতির সেগুলোর মধ্যে না গিয়েই আমরা এই ক্যালকুলেশনগুলো করব। এই কাইনেমেটিক্স পড়ার প্রথম যে কথাটা আসে যে একটা বস্তু কণা, একটা বস্তু মুভ করছে, সেই বস্তুটাকে আমরা ভেবে নিতে পারি অনেকগুলো কণার সমষ্টি। আমরা আমাদের বোঝাটা খুব সুবিধে করার জন্য আমরা ধরে নিচ্ছি যে বস্তুটা অনেকটা বড় নয়, একটা বস্তু কণা। কণা মানে জাস্ট একটা পয়েন্ট, সেটার যেন কোনো ডাইমেনশন বা মাত্রাই নেই, তার কোনো দৈর্ঘ্যপ্রস্থ বেদ নেই, জাস্ট একটা পয়েন্ট দিলে যতটুকু হয় সেটাই এই বস্তু কণাটা। মনে করো একটি ছেলে, তাকে মা বললেন যে বাবা দোকান থেকে একটা জিনিস এনে দে না, ভীষণ দরকার। এবার তার বাড়ি, ছেলেটির বাড়ি এখানে, দোকান মনে করো এরকম জায়গায়, এ আর বি লিখলাম, দোকান আর বাড়ি আর দোকান। এবার ওর তো বাড়ির দোকানে যেতে ইচ্ছে করছে না, ও তখন করলো কি, কিছুটা পথ মাঠে খেলা হচ্ছে, ও মাঠের পাশ দিয়ে হেঁটে হেঁটে সি পয়েন্টে এলো। এবার দেখলো এক বন্ধু সাইকেল নিয়ে আসছে, সাইকেল নিয়ে সে আবার এদিকটা যেতে 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 দোকানটা পেল। তখন মায়ের কথা মনে হলো, জিনিসটা কিনে নিল। এবার বাড়ি থেকে দোকান কিন্তু এই পথটা, এই পথটা হচ্ছে তার এ থেকে বি, এই পথটা হচ্ছে বাড়ি থেকে দোকান। কিন্তু সে প্রথমে গেল এ থেকে সি, মাঠে খেলা দেখতে দেখতে গেল, তারপরে বন্ধু সাইকেলে এদিক ওদিক ঘুরতে ঘুরতে দোকানের সামনে এসে উপস্থিত হলো সি থেকে বি। এই পথ দুটো যদি আমরা মাপি আর এ বিটাও যদি আমরা মাপি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এসি প্লাস বিসি এটা নিশ্চয়ই এ বি পথটার থেকে বেশি। এবার আমরা যদি এটা এভাবে ভাবি যে দুটো বস্তুর মধ্যে এ থেকে বি এই পয়েন্টে সে যাবে, একটা নির্দিষ্ট দিকে এ থেকে বি, এটা যদি তার এই দূরত্বটা হয়, তার পথের লেংথটা যদি, তার এবি পথের লেংথটা যদি তার দূরত্ব হয়, আর দিক যদি এ থেকে বি হয়, তাহলে এটাকে আমি একটা ভেক্টর বলতে পারি এবং সেটার নাম দিলাম মনে করো সরণ। এই সরণটা কিন্তু অবশ্যই, যেহেতু এটা নির্দিষ্ট দিকে হয়েছে এবং এর একটা মান আছে এবং দিক আছে, সুতরাং এটা একটা ভেক্টর রাশি। এইবার একটা জিনিস দেখো যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, আমি অনেক পথে এ থেকে বিতে যেতে পারি, কিন্তু তুমি যতগুলো পথই মাপো না কেন, সবটাই সরণ হলো এমন একটা দূরত্ব যেটা অন্য সমস্ত দূরত্বর থেকে হয় সমান নইলে কম। তাহলে আমরা বলতে পারি যে এ থেকে বি এই দূরত্বটা হচ্ছে, এই সরলরৈখিক দূরত্বটা হচ্ছে ন্যূনতম দূরত্ব, দুটো বস্তুর মধ্যে ন্যূনতম দূরত্ব। অর্থাৎ সরণ আমাদের এমন একটা দূরত্ব দিচ্ছে যেটা দুটো বিন্দুর মধ্যে একটা নির্দিষ্ট দিক তো মেনটেন করছেই, প্লাস একটা ন্যূনতম দূরত্ব দিচ্ছে। তাহলে সরণ হচ্ছে সেই ন্যূনতম দূরত্বটা যেটা একটা নির্দিষ্ট দিকে, একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টের দিকে ডাইরেক্টেড। তাহলে এই সরণ একটা ভেক্টর। এবার এই সরণটা হচ্ছে প্রথম রাশিটা যেটা আমরা কাইনেমেটিক্সে পরিমাপ শুরু করব, তার প্রথম রাশি আমাদের কাছে সরণ, অর্থাৎ কতটা দূরত্ব যাচ্ছে। এবার দূরত্বের সঙ্গে সঙ্গে দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টেই যাক, বা এখান থেকে এখানে যাক, বা তারপরে এখানে যাক, কতটা সময় লাগলো, সময়টাও এখানে ইনভলভড, অর্থাৎ টাইম টি, সেটা হচ্ছে সময়। এবার দেখো যদি মনে করো
ছেলেটি এ থেকে বিতে সোজাসুজি যেত, তাহলে তার যে সময় লাগতো, এখানে এতটা পথ ঘুরে গেছে, তার হয়তো একটু বেশি সময় লেগেছে, হতেই পারে। এবার যদি আমি, তার মানে দূরত্ব এবং সময়, এটা যেই দুটো সব রাশি পাশাপাশি এলো, সঙ্গে সঙ্গে যেন একটা কম্পেয়ার করা, একটা তুলনা করার ব্যাপার চলে এলো। বা তুমি যদি মনে করো যে পাশাপাশি দুই বন্ধু দুটো সাইকেল নিয়ে রাস্তায় চলেছে, কে আগে যাচ্ছে কে পরে যাচ্ছে, অর্থাৎ কে সময়ের সাপেক্ষে একটু বেশি দূরত্ব যাচ্ছে, কে সময়ের সাপেক্ষে একটু কম দূরত্ব যাচ্ছে, এই কম্প্যারিজনটা চলে আসছে। আমরা যখন স্মরণ এবং সময় এই দুটো রাশি নিয়ে ডিল করছি, এবার তাহলে স্মরণ হলো একটা নির্দিষ্ট দিকে, সেটা একটা ভেক্টর রাশি। এবার বলেছি যে দুটো বিন্দুর মধ্যে এই যে পথ যাওয়া, এটা বিভিন্ন পথে হতে পারে। কেউ এভাবে এসে এভাবে এসে জিগজ্যাগ ওয়েতে যেতে পারে, কেউ ভাবে সেভাবে যেতে পারে, কেউ আবার সরলরৈখিক পথেও যেতে পারে। সরলরৈখিক পথটাতে বুঝতে হবে যে সেখানে কিন্তু একটা নির্দিষ্ট দিকে সে যাচ্ছে, কিন্তু অন্যান্য যে পথগুলো সেগুলোতে কিন্তু নির্দিষ্ট দিক মেনটেন করা হয়নি, এটা শুধুমাত্র একটা দূরত্ব। আমাদের এখানে দেখো, স্মরণ যখন আমরা বলছি, এ থেকে বি এর যে দূরত্ব সেটা এবং এ থেকে বি এর ডিরেকশন দুটো থাকছে বলেই এটা একটা ভেক্টর রাশি। এর যে পরিমাপযোগ্য অংশ সেটাকে আমরা দৈর্ঘ্যের একক দিয়ে মাপছি, অর্থাৎ সেন্টিমিটার বা মিটার বা কিলোমিটার, এই সমস্ত জিনিসগুলো দিয়ে মাপবো, এককগুলো দিয়ে মাপবো। ঠিক একইভাবে কিন্তু যেগুলো কোনো নির্দিষ্ট দিক মেনটেন করা হয়নি কিন্তু এ থেকে বিতে গেছে, নানান পথে যেতে পারে, সেইখানে দূরত্বগুলোও কিন্তু পরিমাপযোগ্য, এবং সেখানেও আমরা অবশ্যই এই দৈর্ঘ্যের যা ইউজুয়াল একক সেগুলো দিয়েই তাকে মাপব। কাজেই স্মরণের পাশাপাশি তার যে স্কেলার পার্ট, বেসিক্যালি আমরা দূরত্বগুলো যখন মাপছি কোনো দিকের সেন্স ছাড়া, তখন তো সেটা আমরা স্মরণেরই একটা স্কেলার পার্টটাকে মাপছি। এবার স্মরণ মানে দুটো বস্তুর মধ্যে, দুটো বিন্দুর মধ্যে একদম ন্যূনতম যে দূরত্ব, যেটা একটা নির্দিষ্ট দিক মেনটেন করে রয়েছে, সেটাই স্মরণ, কিন্তু দূরত্ব যে কোনো দিকেই হতে পারে। এবার এই দূরত্ব অর্থাৎ এক্স, সাধারণ দূরত্ব, এটা কিন্তু একটা অবশ্যই একটা স্কেলার। এবার যখনই দুটো গতিশীল বস্তু পাশাপাশি আসছে এবং কতটা সময় ধরে এই গতিটা সংঘটিত হচ্ছে সেটা যখন পাশাপাশি আসছে, তখনই একটা কম্প্যারিজন, কে সময়ের সাপেক্ষে একটু আগে গেল অর্থাৎ তাড়াতাড়ি গেল বা বেশি পথ গেল, 1 সেকেন্ড সময়ে কে বেশি পথ গেল, 1 সেকেন্ড সময়ে কে একটু কম পথ গেল, এটাই হচ্ছে একটা তুলনামূলক আলোচনা। এবার আমরা যখনই একক সময়ের সাপেক্ষে সেই গতিটাকে বুঝতে চাই বা সেই দূরত্ব কতটা কাভার করেছে সেটাকে বুঝতে চাই, তখনই সেটা হয়ে যায় হার। এখানে দূরত্ব পরিবর্তন বা স্মরণ পরিবর্তনের হার হয়ে যায় সেটা। এখন আমি যদি এই বিষয়টাকে আমরা করতে পারি একটা, যে একটা সরলরেখা বরাবর মুভ করেছে, তার অন্য কোনো আর অক্ষ নেই, শুধু একটা লাইন বরাবরই সে মেনটেন করে গেছে, এরকমও যেমন হতে পারে। তেমনি আমরা একটা বস্তুর গতিবেগকে বা তার এই সরলরৈখিক গতিকে আমরা স্টাডি করতে পারি একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এঁকেও পারি। আবার তিনটে অক্ষ মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তোমরা জানো, এক্স ওয়াই জেড, এটা আমরা আগেও করেছি। এরকমভাবেও কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যদি আমরা এরকম মনে করো একটা বিন্দু এখান থেকে এখানে এসেছে, এই তার স্মরণ এ পয়েন্ট, যদি এক্স ওয়াই হয় তাহলে এইখানে স্মরণটা হচ্ছে অবশ্যই আর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে। যদি এদিকে আমরা ধরে নিই যে আই এবং জে ভেক্টর এক্স এবং ওয়াই অক্ষ বরাবর আমরা নিয়েছি। সিমিলারলি যদি সে স্পেসে মুভ করে,
তাহলে তার এই কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স ওয়াই জেড, এবং তখন এই আর ভেক্টরটা হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, আই জে এবং কে এই অক্ষ বরাবর যথাক্রমে এই ভেক্টরগুলো, একক ভেক্টরগুলো, এগুলো আমরা ভেক্টরের চ্যাপ্টারে পড়েছি। আচ্ছা, এখন আমরা যদি ধরে নিই যে আমরা একক এই যে এই ওয়ান ডাইমেনশনাল এইটার মধ্যেই আছি, ওয়ান ডাইমেনশনালটা করলে পরে আমরা খুব সহজেই সেটাকে এই প্লেন এবং স্পেসে আমরা নিয়ে যেতে পারবো। আমরা আগে দেখি যে আমাদের কি কি জিনিস এখানে বুঝতে হবে। ধরা যাক একটা বস্তু, সে এ পয়েন্টে রয়েছে, তার এখানে কোঅর্ডিনেট হচ্ছে, মনে করো একটা লাইন বরাবর x1 কোঅর্ডিনেট, কোথাও একটা মূলবিন্দু রয়েছে, এবং এই x1 পয়েন্টে যখন সে রয়েছে তখন তার টাইম দেখা গেল t1। এবার সে সরলরেখা বরাবর মনে করো এই পয়েন্টে এলো বিতে, তার x2 হচ্ছে তার সেই পয়েন্টের কোঅর্ডিনেট, এখানে ধরে নাও যে কোথাও একটা মূলবিন্দুটা রয়েছে, সেই সময় টাইম দেখা গেল t2। এবার তাহলে তার কতটা দূরত্ব সে কভার করলো, x2 মাইনাস x1, এতটা দূরত্ব সে কভার করলো। আমি দূরত্ব বলতে যেমন এখানে স্কেলারটাও বোঝাচ্ছি, তেমনি যদি একটা নির্দিষ্ট দিকে এটা যায় তাহলে অবশ্যই এটাই হচ্ছে সরণ ভেক্টরটা। তাহলে দূরত্ব ইজ ইকুয়াল টু হলো, এবং সময়ের যে পরিসরে সে গেল সেটা হচ্ছে t2 মাইনাস t1। এবার তাহলে এখান থেকে আমরা এই রকম একটা গতি বজায় রেখে সে যদি চলতে থাকে, এই লাইন বরাবর চলতে থাকে, তাহলে সে বিভিন্ন সময়ের গ্যাপে সে কোথায় থাকবে, এইটা কিন্তু আমরা যদি বার করতে চাই, যদি আন্দাজ করতে চাই, তাহলে আমাদের দেখতে হবে যে সে একক সময়ে কতটা দূরত্ব কভার করছে। এবার তাহলে সেটা করতে গেলে আমরা অবশ্যই এই স্থান পরিবর্তনের হারটাকে মাপব, অর্থাৎ স্থান পরিবর্তনের হার মানেই হচ্ছে একক সময়ে সে কতটা দূরত্ব যাচ্ছে সেটা অবশ্যই x2 মাইনাস x1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1 হবে, কারণ t2 মাইনাস t1 সময়ের গ্যাপে সে x2 মাইনাস x1 গেছে, সুতরাং একক সময়ের গ্যাপে সে এটা যাবে। এবার একক সময়ে সে যা যাচ্ছে বা তার দূরত্ব পরিবর্তনের যে হার, সেটাকে আমরা বলছি স্পিড বা দ্রুতি। আর যদি সেটা সরণ পরিবর্তনের হার হয় তাহলে সেটা হবে x2 মাইনাস x1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1 ইজ ইকুয়াল টু গতিবেগ বা ভেলোসিটি। তাহলে যখন তুমি দূরত্বের একক সময়ে পরিবর্তনটা মাপছো তখন সেটা হচ্ছে দ্রুতি। দূরত্ব যেহেতু একটা স্কেলার, সুতরাং দ্রুতিটাও একটা স্কেলার। আর x2 মাইনাস x1 বাই t2 মাইনাস t1, এখানে যেহেতু x2 আর x1 ভেক্টর, সুতরাং গতিবেগ একটা ভেক্টর। আচ্ছা, এবার একটা বিষয় আমরা একটু দেখি যে এই যে গতিবেগটা আমরা মাপছি, সময়ের সাপেক্ষে একটা স্থান পরিবর্তন, তার হার মাপছি। এখন আমি যদি এই পরিবর্তনটাকে একটা পরিবর্তন যে চিহ্নটা দিয়ে বোঝাই আমরা, সেটাকে বলা হয় ডেল্টা। এটা হচ্ছে কোনো একটা কিছুর পরিবর্তন, একটা চেঞ্জ।
আমি ডেল্টা এক্স বললাম, আর এইটা সময়ের পরিবর্তন, সুতরাং ডেল্টা টি বললাম। তাই ডেল্টা এক্স বাই ডেল্টা টি এইটা হলো ডেল্টা এক্স বাই ডেল্টা টি, এটা হলো গতিবেগ ভি। আমি এখনই এটার আর ভেক্টর পার্টটা লিখছি না, ধরে নাও আমরা ভেক্টরেরই স্কেলার অংশটা নিয়ে কাজ করছি। তাহলে ডেল্টা এক্স বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু ভি হলো। এবার এই যে গতিবেগটা, এটা বিভিন্ন সময়ে, মনে করো এটা একটা ট্রেন, যেরকম স্টেশনের এই উদাহরণটা একটু আগেই দিলাম আমি, যে এ স্টেশন থেকে বি স্টেশনে যাচ্ছে, একটা ট্রেন স্টার্ট করলো একটা স্টেশন থেকে, পরবর্তী স্টেশন আসার আগে সে আবার গতিটাকে কমিয়ে নিয়ে ঠিক সময়ে ঠিক জায়গায় থামলো। এইটা একটা সময়ের একটা বড় গ্যাপ, ধরো 5 মিনিট লেগেছে আসতে, এরকম হয়। তাতে গতিবেগ বাড়লো, আবার কমলো, শূন্য হলো, সবই হলো। এরকম অনেক ক্ষেত্র আমরা পাবো যেখানে টাইমটা খুব তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে, এতটা সময়ের গ্যাপে নয়। ধরো একটা একটা তড়িৎ ক্ষেত্র আছে, একটা দুটো চার্জ বসানো আছে, একটা বড় কোনো বস্তু আছে যেটাকে চার্জ করা হয়েছে, সেখানে যদি একটা ছোট তড়িৎগ্রস্ত কোনো কণা আসে, তাহলে সে কিন্তু এটাকে আকর্ষণ বা বিকর্ষণ কিছু একটা করবে, হয় আকর্ষণ করবে নইলে ঠেলে দেবে, সরিয়ে দেবে। এই যে করবে, এখানে কিন্তু হয় সেই কণাটা খুব তাড়াতাড়ি এটার দিকে আকর্ষিত হবে, অথবা খুব তাড়াতাড়ি বিকর্ষিত হয়ে বেরিয়ে যাবে। এই যে হবে, এটা কিন্তু সময়ের ভীষণ কম গ্যাপে সংঘটিত হবে। এই যে বিষয়গুলো, তখন কিন্তু তোমার এই যে বড় একটা সময়ের গ্যাপ দিয়ে তুমি ভাগ করছো, এই সুযোগটা কিন্তু আর তখন থাকবে না। তখন সময়ের গ্যাপগুলো খুব ছোট ছোট হয়ে যায়। মনে করো এটা যদি আমি একটা টাইম লাইন টানি, তাহলে এইখান থেকে এইটুকু, এইটাও যদি ডেল্টা টি একটা ট্রেনের ক্ষেত্রে হয়, তাহলে এটাকে অসংখ্য ছোট ছোট ভাগে ভাগ করে, এত ছোট যে সেটা প্রায় জিরোর কাছাকাছি কিন্তু পুরোপুরি জিরো নয়, এরকম একটা সময়ের গ্যাপে এই গতিবেগটা কিন্তু পরিবর্তন হয়। এরকম বিভিন্ন ধরনের বলের কথা আমরা পরে পড়ব। তোমরা জানো যে এখানে আমি প্রথমেই বললাম যে যে কোনো গতি বা স্থিতি সংক্রান্ত যে কোনো ঘটনাই কিন্তু তার পেছনে একটা কারণ রয়েছে, একটা বলের প্রভাব রয়েছে। তো সেই বলের প্রভাবটা সবসময় কিন্তু আমাদের চোখে দেখা এই কোনো বস্তুকে ধাক্কা মেরে সরানো, কোনো বস্তুকে নিজের দিকে টেনে আনা, এই ধরনের জিনিসগুলোর থেকেও আরও অন্যরকম কিছু বল আছে, যেগুলোর বলের লাইন অফ অ্যাকশন যাকে বলে, সেগুলো পরিষ্কার বা কতটা স্পিডে কাজ করছে সেগুলো আমরা চোখে দেখার আগেই ঘটনাটা ঘটে যায়, এত তাড়াতাড়ি ঘটে। তো সেই রকম ক্ষেত্রে গতিবেগটা কীরকম হবে এটা আমাদের ভেবে রাখতে হবে। আমরা সবসময় আমাদের চারপাশে যে বস্তুগুলো গতিশীল থাকে সেরকম সবসময় পাবো না, বেশিরভাগ ক্ষেত্রেই পাবো না। তো সেই রকম ক্ষেত্রে এই যে ডেল্টা টি, যাকে খুব ছোট 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 অংশে ভাঙা হয়েছে, এত ছোট যে এখানে লেখা হচ্ছে যে ডেল্টা টি টেন্ডস টু জিরো, কিন্তু কখনোই সেটা জিরো নয়। কারণ কোনো কিছু যদি জিরো হয়ে যায় নিচে, তাহলে সেটা ভাগফলটা একটা আনডিফাইন কোয়ান্টিটি হয়, যেটা আমরা একদমই মেকানিক্সে আমরা ভীষণভাবে একটা বাস্তব গতি নিয়ে কাজ করি, কাজেই বাস্তব এবং একটা ফাইনাইট কোনো গতিবেগ নিয়ে কাজ করি, কাজেই ডেল্টাটি জিরো হওয়ার কোনো স্কোপ নেই। কিন্তু যতটা ছোট সম্ভব ভাবা, ততটা ছোট একটা লিমিট এখানে বসিয়ে দেওয়া হলো। এই যে জিনিসটা আমি লিখলাম, এই যে লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো, ডেল্টা এক্স বাই ডেল্টা টি, এটা আমরা অঙ্কের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই জায়গাতে ক্যালকুলাস যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারের ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের একটা বিশেষ জিনিস এটা। এখানে হচ্ছে সবসময় দেখেছো আমরা রেট মাপছি বা হার মাপছি, সবসময় এই যে লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো, অর্থাৎ নিচে তোমার যে ডিনোমিনেটর বা হর, সেটা সবসময় এতটা ছোট যে
এই যে ফাংশনটা, এই যে এক্স হচ্ছে কোনো একটা ভাবে সেটা টি এর ওপরে নির্ভর করে আছে, সেই জন্য এক্স হচ্ছে টি এর ফাংশন। সেই ফাংশনটাকে যখন আমি তার হার মাপবো এটারই সাপেক্ষে, তখন খুব ছোট ছোট ভাগে ভাগ করে লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা এক্স বাই ডেল্টা টি এইটাকে লিখতে পারবো আসলে একটা, এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। এটা আমাদের শিখে নিতে হবে ফিজিক্সের এই মেকানিক্স অংশটা পড়ার জন্য। তাহলে এইটা হলো ডেল্টা টি টেন্স টু 0 লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা এক্স বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু ডিএক্স ডিটি। যদি লিমিটটা না থাকতো তাহলে এটাই কিন্তু একটা গতিবেগ, এটা সেলফ সাফিসিয়েন্ট। কিন্তু যেহেতু আমরা সেই ধরনের ফোর্সগুলোর কথাও কনসিডার করব সেটা মাথায় রাখছি, সেই জন্য আমরা এই লিমিটটাকে চাপিয়েছি এবং তার জন্য এটা একটা বিশেষ ধরনের। এটাও একটা, মনে করো আমার যদি আজকে বাড়িতে একটা যন্ত্রপাতি খারাপ হয়, কোনো একটা ধরো ফ্যান খারাপ হলো, আমি মেকানিককে ডাকবো, মেকানিক কিন্তু সঙ্গে আসবে একটা ব্যাগ নিয়ে, তার ব্যাগ থেকে বেরোবে বিভিন্ন যন্ত্রপাতি, টুল, সেই টুলগুলো দিয়ে কিন্তু সে ফ্যানটাকে ঠিক করবে। তো এখানেও অঙ্ক বেসিক্যালি হচ্ছে আমরা ফিজিক্সটাকে বুঝতে সাহায্য করে। যেমন মেকানিক এসে টুলগুলোর সাহায্যে সেই ফ্যানটাকে সারায়, তেমনি ফিজিক্সের কোনো একটা ঘটনাকে বুঝতে গেলে আমরা অঙ্কের সাহায্য নিই। আসলে অঙ্ক হচ্ছে একটা টুলের মতো, ওই যন্ত্রপাতিগুলো দিয়ে আমরা কিছু একটা বোঝার চেষ্টা করি, একটা ঘটনাকে বোঝার চেষ্টা করি। এখানেও তাই, এই যে ডিএক্স ডিটি লেখা হয়েছে, এটা এই ডিডিটি অংশটা, ডি বাই ডিটি অংশটা, এটা হচ্ছে আসলে একটা হার পরিমাপক। এটা কীরকম হার পরিমাপক? যখন সেটা কোনো সরণ বা দূরত্বের ওপর বসে তখন সে যা দেয় সেটা হচ্ছে গতিবেগ, তার স্কেলার অংশ বা দ্রুতি ভি। এই যে ভিটা আমি পেলাম, এই ভিটা যেহেতু সময়ের খুব ক্ষুদ্র স্কেলে এটাকে মাপা হয়েছে, এটাকে বলা হয় তাৎক্ষণিক গতিবেগ বা ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি। তাহলে আমরা কি পেলাম? যে ডিএক্স ডিটি ইজ ইকুয়াল টু ভি, এটা হচ্ছে তাৎক্ষণিক গতি। তাৎক্ষণিক মানে তৎক্ষণাৎ, সেই সময়ে, সেই ইনস্ট্যান্টে, সেই মুহূর্তে তার কত গতি ছিল। কিন্তু তার কারণ এইটা এমন কতগুলো ফোর্স ফিল্ডের মধ্যে কাজ করবে, এই গতিবেগগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, যেখানে ওই তৎক্ষণাৎ বললাম তার পরের মুহূর্তেই হয়তো গতিবেগটা পাল্টে গেল। সেই জন্য আমাদের এই বিষয়টাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবার সরণ হলো, গতিবেগ হলো, তাহলে প্রথম সরণ, দ্বিতীয় হচ্ছে, আমি একটু তোমাদের সাজিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধে হবে। প্রথম স্মৃতিবিজ্ঞানে বা কাইনেমেটিক্সে যে রাশিটা আমরা পেলাম পরিমাপ করার মতো, সেটা হলো এক্স সরণ, এটা ভেক্টর রাশি। আর সঙ্গে সঙ্গে আর একটা পেলাম দূরত্ব, সেটাও হলো এক্স। তারপরে হলো গতিবেগ বা এখানে হলো দ্রুতি, এটা ভি, এটাও ভি। এবং অবশ্যই দুটোর যে পরিমাপ করার একক সেগুলো একই। এখানেও সেন্টিমিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার সেকেন্ড বা আরও কোনো বড় একক, এখানেও তাই, মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড এটসেট্রা। তাহলে এই দুটো রাশি আমরা পেলাম। এবার যেই ভি পেলাম, সঙ্গে সঙ্গে আবার কতগুলো প্রশ্ন চলে আসছে মাথায়। ভি মানেই হচ্ছে দূরত্ব পরিবর্তন বা সরণ পরিবর্তনের হার। এবার যেই বিভিন্ন বস্তুর গতি চলে এলো সামনে এবং তারা বেশ কিছুক্ষণের জন্য গতিশীল থাকলো, তখনই একটা প্রশ্ন এলো যে এই গতিশীলতাটা কি, যে সময়টার মধ্যে আমি গতিবেগটাকে অবজার্ভ করছি সেই গতিবেগের, সেই সময়টার মধ্যে সেই গতিবেগটাকে বজায় রেখেছে, ওই গতিবেগেই কি চলেছে,
নাকি তার গতিবেগ পরিবর্তিত হয়েছে, নাকি তার গতিবেগ ক্রমশ বাড়তে থেকেছে বা ক্রমশ কমতে থেকেছে? কতগুলো প্রশ্ন চলে আসে। একটা উদাহরণ দিই, বুঝবে তাহলে কোথায় গতিবেগ কমতে থাকে। তুমি একটা ঢিলকে সোজা উপরে ছুড়লে, বা তুমি বল লোফালুফি করছো। ক্রিকেটাররা সবসময় দেখবে ফিল্ডিং করে যখন, তারা বল লোফালুফি করা প্র্যাকটিস করে। যেই বলটাকে ছুঁড়ে দিচ্ছে আকাশে, কিছুক্ষণ পর কিছুটা দূরত্ব, কিছুটা উচ্চতা ওঠার পরে বলটা স্থির হচ্ছে, বলটা আবার নিচে নামছে। এই যে বলটাকে ক্রিকেটার যখন ওপরে ছুঁড়ে দিচ্ছে, তখন সে একটা গতিবেগ নিয়ে ছুটছে। প্রতি মুহূর্তে সেই গতিবেগটা কমতে কমতে তবে তো একসময় তার জিরো হলো। তাহলে আমরা একটা উদাহরণ পেলাম, যেটা যেই সে গ্র্যাভিটির এগেনস্টে, মাধ্যাকর্ষণ যেদিকে কাজ করছে তার উল্টো দিকে ছুটছে, তখনই তার উপরে একটা মন্দন কাজ করছে। গতিবেগ জিরো হলো বলেই বুঝতে পারছো যে তার গতিবেগটা ক্রমশ কমতে কমতে তবে জিরো হয়েছে। আবার যখন সে ওই অবস্থা থেকে পড়ছে, তখন সে জিরো গতিবেগ থেকে পড়ছে। পড়ে দেখবে, লক্ষ্য করবে, যখন তোমরা ক্রিকেট খেলা দেখবে একটা জিনিস লক্ষ্য করবে, যখন খুব উঁচু থেকে একটা বল পড়ে ক্রিকেটারের হাতে, ক্যাচ ঢুকছে, ব্যাটসম্যান আউট হবে, তখন কিন্তু ব্যাটসম্যান কখনো বলটাকে সেই যেখানে এসে সে হাতে টাচ করলো সেইখানেই তাকে থামিয়ে দেয় না, তাকে দেখবে খানিকটা টেনে নিয়ে নিচের দিকে যায়। তার কারণ তার গতিবেগটাকে শূন্য করার চেষ্টা করে। যখন ওপর থেকে পড়ছে তখন প্রতি মুহূর্তে গতিবেগ বাড়তে বাড়তে যখন সে ক্রিকেটারের হাত টাচ করছে, সে যদি ওই জায়গাতেই থামিয়ে দেয় না, তার হাত ফেটে যাবে। সেগুলো কেন হবে সেটা পরে বলবো, কিন্তু এই দুটো ক্ষেত্রে পরিষ্কার বোঝা গেল যে একটা সময় যখন নিচ থেকে ওপরে ছড়া হয়েছে তখন গতিবেগ ক্রমশ কমেছে, আর ওপর থেকে যখন সে নিচে পড়েছে তখন গতিবেগ ক্রমশ বেড়েছে। কেন বেড়েছে এর পরে আসবে। তাহলে এরকম কতগুলো ক্ষেত্র আমরা পাই যেখানে গতিবেগ প্রতিনিয়ত পাল্টাচ্ছে। এবার এই যে পাল্টাচ্ছে, সেখানেও তাহলে পরিবর্তন হচ্ছে, গতিবেগের পরিবর্তন হচ্ছে কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তাহলে যেভাবে আমরা দূরত্বের পরিবর্তনের হার মাপলাম, সেইভাবে আমরা গতিবেগ পরিবর্তনেরও হার মাপতেই পারি। ধরে নাও কোনো একটা মোমেন্টে t1 সময়ে কোনো একটা বস্তুর গতিবেগ হচ্ছে v1, আবার t2 সময় পরে, বা t2 সময় পরে না, t2 সময়ে তার গতিবেগ হচ্ছে v2। তাহলে t2 মাইনাস t1 সময়ে তার গতিবেগের পরিবর্তন হচ্ছে, লিখি, গতিবেগের পরিবর্তন হলো v2 মাইনাস v1। তাহলে একক সময় পরিবর্তন কত হবে? একক সময় পরিবর্তন হবে v2 মাইনাস v1 divided by t2 minus t1। এটা তাহলে আমরা আরেকটা হার পরিমাপ করলাম। কার হার পরিমাপ করলাম? গতিবেগ পরিবর্তনের হার পরিমাপ করলাম। এবার দেখো, এইখানে কিন্তু তুমি এই ভিটাকে পুরোপুরি গতিবেগ বলেই ভাবছো, তার কারণ হচ্ছে গতিবেগ একটা ভেক্টর রাশি। এবার সেটা যেভাবে গিয়ে পুরো গোটা গতিবেগটা তার মান এবং দিক সমন্বয়ে যে ভেক্টরটা তৈরি হয়েছে সেটাই কিন্তু গিয়ে t2 সময় পরে সেটা চেঞ্জ হচ্ছে v2 তে। অর্থাৎ এখানে কিন্তু আমরা ভেক্টরের কথাই বলছি। বলার পরে এই একক সময় যে গতিবেগ পরিবর্তন হলো, একক সময় যে গতিবেগ পরিবর্তনটা হলো সেটা হলো v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1। আমি এটাকে বলছি ত্বরণ, তাকে লিখছি a দিয়ে। তাহলে ত্বরণ কি, আমরা তাকে কিভাবে ডিফাইন করতে পারি? না, এখানে দেখো অঙ্কের হিসেবে একক সময় গতিবেগের পরিবর্তন হচ্ছে v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1, যেটা পরিষ্কার একক সময়ের সাপেক্ষে গতিবেগের পরিবর্তন, এটাকেই আমরা ত্বরণ বলছি। অর্থাৎ গতিবেগ পরিবর্তনের যে হার সেটাকেই আমরা ত্বরণ বলছি। তাহলে আবার আমি
v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1, এটা ইজ ইকুয়াল টু a তো লিখলাম। এটা ভেক্টর, তা সত্ত্বেও আমি তার স্কেলার পার্টটা নিয়ে কাজ করছি, সেই জন্য এখন আমি চিহ্নটা দিচ্ছি না। এবার আবার সেই প্রশ্ন যে আমরা যেমনভাবে একটা তাৎক্ষণিক গতিকে ডিফাইন করেছিলাম, ঠিক সেইভাবেই কিন্তু যেই নিচে এটার যে ডেল্টা ভি আর ডেল্টা টি এই ব্যাপারটা চলে আসছে, তখনই কিন্তু আমরা দেখো সময়ের কত ক্ষুদ্র পরিসরে তাকে ভাগ করছি, সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্য এখানেও আমরা কি করব, আমরা এখানেও একটা লিমিট দেব, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, ডেল্টা ভি বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1। এইটা আর এইভাবে থাকতে পারে না, এটা হয়ে যাবে আর একটা সেই একই জিনিস। আমরা কিন্তু এই যে d বাই dt যে অপারেটরটা, এটাকে কিন্তু কিছু পাল্টাইনি, এটা জাস্ট আগে কাজ করছিল যখন আমরা এটাকে v হিসেবে লিখেছিলাম, তখন লিখেছিলাম dx বাই dt ইজ ইকুয়াল টু v, অর্থাৎ সে যখন সরণের উপর অপারেট করছিল তখন সেটা v দিয়েছিল, এবার এটা অপারেট করছে v এর উপরে, সেই জন্য এটা হয়ে গেল ত্বরণ, যাকে a দিয়ে ডিনোট করলাম। এইগুলো বেসিক্যালি মনে রাখবে যে এগুলো হচ্ছে একটা টুল, যেটা এই ভি রাশিটার উপরে যখন কাজ করছে তখন সেটা কিছু একটা দিচ্ছে, আবার যখন সেটা সরণের উপর কাজ করছে তখন সে আবার কিছু একটা দিচ্ছে। তাদের যে ধর্ম, বেসিক ধর্মটা কিন্তু একই। এবার তাহলে আমরা আরো একটা রাশি পেলাম কাইনেমেটিক্সে, যেটা আমরা এখানে লিখতে পারবো, সেটা হলো ত্বরণ। তাহলে এইটা হলো আমার এই গতিবেগ, তার যে স্কেলার পার্ট, সেখান থেকে আমরা পাচ্ছি dx বাই dt, এটা হলো v, আর এটা পাচ্ছি dv বাই dt ইজ ইকুয়াল টু a। ত্বরণ, দেখো যখন ত্বরণটা পজিটিভ, এই ত্বরণের মানটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে।